নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কিন্তু একটা অফিসিয়াল প্রেস রিলিজ জারি করে দিয়েছে এবং সেখানে তারা আইসিসি কে এটাই জানিয়েছে যে তারা ভারতে এসে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে না এবং তাদের ম্যাচগুলো যেন ভারত থেকে শিফট করিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আইসিসি কে এখন সেটা করবে, কারণ টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মোটামুটি 1 মাস বাকি। টি-20 বিশ্বকাপের পুরো শিডিউলও এসে গেছে, আমরা সেটা সবাই জানি। তা আইসিসি কে এই মুহূর্তে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শিফট করে শ্রীলঙ্কাতে নিয়ে যাবে? কারণ ভারত থেকে কিন্তু সেরকম কোনো থ্রেট আসেনি কারুর থেকে যে বাংলাদেশি প্লেয়ার যদি এখানে আসে তাদের বিরুদ্ধে আমরা এই করব ওই করব। তো এরকম কোনো থ্রেট কিন্তু আসেনি। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে ঘিরে যেটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে আলাদা ব্যাপার। তো সেটার উপর ভিত্তি করে আইসিসি কি এখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট করিয়ে দেবে? যদি আমরা দেখি যে বাংলাদেশ যে 4টে টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ ম্যাচ খেলবে, 4টাই কিন্তু ভারতের শিডিউলড আছে। প্রথম 3টে কলকাতায় খেলা হবে ইডেন গার্ডেন্সে, আর লাস্টের ম্যাচটা খেলা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবার যদি আমরা বলি তাহলে আইসিসি কিন্তু খুব ভেবেচিন্তে শিডিউলটা করেছে, কারণ কলকাতা বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশ থেকে ফ্যানেরা এসে বাংলাদেশের ম্যাচগুলো দেখবে, আচ্ছা খাসা রেভিনিউ জেনারেট হবে। তো সেই জন্যই কিন্তু বাংলাদেশের ম্যাচগুলো আইসিসি প্রথম 3টে ম্যাচ কলকাতায় রেখেছে। তো এই মতাবস্থায় এখন এটাই দেখার যে আইসিসি কি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কাতে শিফট করিয়ে নেয় নাকি ভারতেই রাখে। আর ভারতে যদি রাখে তাহলে কি বাংলাদেশ সত্যিকার অর্থে পার্টিসিপেট করবে টি-20 ওয়ার্ল্ড কাপে, নাকি টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে না, সেটা হচ্ছে দেখার। তবে হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে ঘিরে যেটা হয়েছে আমি সেটাই মনে করি যে বেস্ট এটাই হতো যে অকশনের আগেই যদি জানিয়ে দিত বিসিসিআই যে বাংলাদেশি প্লেয়ারদের যেন না নেওয়া হয় অকশনে, বা টিমদের যদি জানিয়ে দিত যে তোমরা কোনো বাংলাদেশি প্লেয়ারকে নেবে না। কারণ 6জন না 7জন বাংলাদেশের প্লেয়ার ছিল না যারা অকশনের নাম লিখিয়েছিল, তাদের মধ্যে একজনই বিক্রি হয়েছে আর সে হচ্ছে মুস্তাফিজুর রহমান, বাকি তো কেউ বিক্রি হয়নি। তো এরকমই হতো তাহলে মুস্তাফিজুর রহমানকেও কেউ কিনতো না, কারণ মুস্তাফিজুর রহমানের কোয়ালিটি তো অবশ্যই আছে। এখন যে কেকেআর কে দোষ দেওয়া হচ্ছে, শুধু একা তো কেকেআর মুস্তাফিজুরের পেছনে যায়নি। তাছাড়া যদি আমরা দেখি দিল্লি ক্যাপিটালসও গেছে, সিএসকেও গেছে। এবার যদি মাঝখানে কেকেআর ব্যাকড আউট করে যেত তাহলে তো চেন্নাই নিয়ে যেত না, কারণ লাস্ট অব্দি চেন্নাই গেছিল, তারপরে চেন্নাই ছেড়ে দিল। তো তখন তো চেন্নাইয়ের কাছেই চলে যেত মুস্তাফিজুর রহমান। আর ভারত আর বাংলাদেশের মধ্যে যে এই ইস্যুগুলো চলছে, যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক ভালো নেই, যে রাজনৈতিক টানাপোড়েন, এটা তো আর এখন থেকে চলছে না, 2024 সাল থেকে চলছে, যখন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট এসছে। তারপরেও তো মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2025-এ নেওয়া হয়েছিল না, 3টে ম্যাচের জন্য নেওয়া হয়েছিল, 6 কোটি টাকা পেয়েছে। তো দেখা যাক এখন কোন দিকে যায়। তবে এটাই দেখার যে যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয় তাহলে ভারত কি বাংলাদেশে সিরিজ খেলতে যাবে এই বছরে? কারণ আমরা সবাই জানি যে ভারতে কিন্তু 3টে ওডিআই আর 3টে টি-20 ম্যাচের শিডিউল আছে বাংলাদেশে সেপ্টেম্বর মাসে। 1, 3 আর 6 তারিখে 3টে ওডিআই ম্যাচ হবে সেপ্টেম্বরের, আর তারপরে 9, 12 আর 13 সেপ্টেম্বর 3খানা টি-20 ম্যাচ হবে। তো তখন কি ভারত বাংলাদেশে ট্যুর করবে, নাকি 2025 সালের মতো আবারও সিরিজটা পোস্টপন হয়ে যাবে? এছাড়াও 2027 সালেও কিন্তু বাংলাদেশের এশিয়া কাপ হোস্ট করার কথা। তখনও কি তাহলে ভারত এশিয়া কাপ খেলতে বাংলাদেশে যাবে? বা এমনও কি হবে যে বাংলাদেশি প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের মতো আইপিএল এ পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে, বা ভারত আর বাংলাদেশের মধ্যে আর কোনো বাইল্যাটারাল সিরিজ হবে না, শুধু এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টেই একে অপরের সাথে খেলা হবে? জানি না এখন পরিস্থিতি কোন দিকে যাবে, সেটা ভবিষ্যতই বলবে। তবে আইসিসি টুর্নামেন্টে দেখা যাক টি-20 ওয়ার্ল্ড কাপে কি হয়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিফট হয়ে যায় কিনা সেটাও দেখার। বাকি যদি বলি তাহলে বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে এবং বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু ঠিকঠাক আছে, খারাপ নয়। যদি আমরা দেখি বোলার ভালোই আছে বাংলাদেশ টিমে, কিন্তু প্রবলেম হচ্ছে ব্যাটিং, যেটা বাংলাদেশের সবসময় প্রবলেম। মানে একটা প্লেয়ার যদি ভালো খেলে দেয় বাকি কোনো প্লেয়ারই কিন্তু টিকতে পারে না, যেটা দরকার। যেমন আমরা সেই ভারতের বিরুদ্ধে ম্যাচটা যদি দেখি এশিয়া কাপে, সেখানেও আমরা জানি যে সাইফ হাসান খুব ভালো খেলছিল, যদিও 4-5খানা ক্যাচ ড্রপ হয়েছিল, বাট স্টিল 45 বলে 69-70 রান করেছিল, কিন্তু বাকি কোনো প্লেয়ারই টিকতে পারছিল না। আর বাংলাদেশ 41 রানে সেই ম্যাচটা হেরে গেল। বাংলাদেশের বোলিং কিন্তু খুব ভালো আছে। যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে আমরা তাকাই, তানজিদ হাসান তামিম আছে, তৌহিদ হৃদয় আছে, লিটন কুমার দাস আছে, এবং লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন। নুরুল হাসান সোহান আছে, পারভেজ হোসেন ইমন আছে, সাইফ হাসান আছে, মেহেদি হাসান আছে, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, নাসুম আহমেদ,
মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর তার সাথে আছে শরীফুল ইসলাম। এবার যদি বাংলাদেশের বেস্ট প্লেইং 11 ধরি তাহলে এটাই হবে আমার মনে। তানজিদ হাসান তামিম আর তার সাথে সইফ হাসান হয়তো ওপেন করবে, লিটন দাস 3 নম্বরে নামবে, পারভেজ হোসেন ইমন 4 নম্বরে, তারপরে তৌহিদ হৃদয় বা নুরুল হাসান সোহানের মধ্যে যে কোনো একজন নামবে, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন তারপরে থাকছে, আর রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর কিন্তু থাকছে বাংলাদেশের টিমে। এবার বাংলাদেশকে আশা করছি গ্রুপ স্টেজটা যেন ক্লিয়ার করতে পারে, কোথায় খেলবে সেটা পরের কথা, বাট গ্রুপ স্টেজটা আশা করি বাংলাদেশ ক্লিয়ার করে যাবে। কিন্তু গ্রুপ স্টেজেও কিন্তু বাংলাদেশে আরো দুখানা স্ট্রং টিম আছে, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। ইটালি আর নেপালকে আই থিঙ্ক হারিয়ে দেবে, কিন্তু মেইন হবে কিন্তু ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা। ইংল্যান্ড আমাদের চলে যাবে সুপার এইটে, সমস্যা নেই, কিন্তু মেইন কিন্তু হবে বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ, দুজনের মধ্যে যে কোনো একজন যাবে। তো দেখা যাক এখন কি হয়। আগের বারও বাংলাদেশ কিন্তু সুপার এইটে পৌঁছেছিল, কিন্তু 3টে ম্যাচই হেরে গেছিল সুপার এইটে, তারপরে সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেছিল, সেটা আমরা সবাই জানি। তো এইবারে কিন্তু বাংলাদেশি ফ্যানরা এটাই চাইবে যে বাংলাদেশ যেন অ্যাটলিস্ট সেমিফাইনালে পৌঁছায়। তো সেটা দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।